জ্বালানির ব্যাপারে যে আমাকে প্রশ্ন করা হলো যে আমরা কেন ট্যারিফটা বাড়াচ্ছি না। আসলে এই বাংলাদেশে যে আমাদের যে গ্যাসের যে অবস্থা, 60-এর দশকে আইয়ুব খান এই যে বৈষম্য দূর করার জন্য পাকিস্তানের তিতাস গ্যাস আর বাংলাদেশের পাকিস্তানের সুই গ্যাস আর বাংলাদেশের তিতাস গ্যাস পাইপ দিয়ে বাড়ি বাড়ি দিয়েছে রান্না বান্না করে খাওয়ার জন্য। তখন বোধহয় কনসেপ্টটা ছিল না যে এই গ্যাস আমার ইন্ডাস্ট্রির কাজে লাগতে পারে। তখন যে রেট দিয়ে গেছে এবং তখন যেভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা একইভাবে ব্যবহার করছি। এমনকি ম্যাসের কাঠি খরচ করি না, চুলাটা জ্বালিয়ে রাখছি, রেখে আমাদের কাপড় টাপড় শুকিয়েছে। আমরা চিরকাল বলে আসছি যে আমরা গ্যাসের মধ্যে ভাসছি, কিন্তু এখন যে দেখা যাচ্ছে গ্যাসের মধ্যে ভাসছি না আপনার। তো এখন ট্যারিফ বাড়ানো যায়, ট্যারিফ বাড়ানোটা যায়, কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমি যখন ট্যারিফ বাড়াবো, আমার যে এই যে গ্যাসের লাইন বাড়ি বাড়ি দিয়েছি আর আমি সবসময় গ্যাসটার প্রেশার ঠিক রাখতে পারছি না, তখন তারা মানে প্রতিবাদটা একটু বেশি জোরে করবে আর কি। তো তারপর আমরা গ্যাসের দাম যে বাড়াই না, গ্যাসের দাম আমরা বাড়াচ্ছি আমরা। আর 2 নম্বর হলো যে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে লাস্ট 17 ইয়ার্স একটা জাতির জীবনের 17 বছর চলে গেছে, আমার মাটির নিচে কী আছে, আমার সমুদ্রে কী আছে আমরা এক্সপ্লোর করি নাই। লাস্ট বেগম খালেদা জিয়া 91 সালে এসে অফশোর এক্সপ্লোরেশন দিয়ে গেছিলেন, যার ফলে আমরা শ্যাভরনের কাছ থেকে এখনও গ্যাস কিনতে পারতেছি। এরপরে এই যে এতগুলো দিন গেছে অফশোরে যায় নাই। তো আপনাদের সুখবর দিতে চাই যে আগামী সপ্তাহে সোমবার দিন আমরা অফশোর ইন্টারন্যাশনাল টেন্ডার আমরা ফ্লোট করছি এবং আশা করি আমরা অতি দ্রুত অফশোর এক্সপ্লোরেশনে যেতে পারবো। আমরা সমুদ্র বিজয় করেছি, কিন্তু সমুদ্র থেকে কিছু আহরণ করিনি আমরা, এটাই তো আমাদের দুর্ভাগ্য আর কি। তো যাই হোক, ওটা আমরা করতে যাচ্ছি। তাছাড়াও আমরা অনশোরও করছি, আমরা আমাদের বাপেক্সকে আমরা আরও স্ট্রেনথেন করছি, আমরা রিগ খরিদ করছি এবং আশা করি যে বাপেক্সও অফশোর, যেহেতু বাপেক্সের অফশোরের কোনো এক্সপিরিয়েন্স নাই, সেই জন্য আমরা বাপেক্সকে বলেছি তোমরা জয়েন্ট ভেঞ্চার করো, জয়েন্ট ভেঞ্চার করে এই টেন্ডারে আসো, সো দ্যাট আমাদেরও একটা স্টেক থাকে, নাহলে তো পুরোটাই ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিগুলোতে চলে যায়। তো এই হলো আমাদের গ্যাসের অবস্থা। আর আপনার সাইফুর রহমান সাহেবের কথা বলতে গেলে আমি বলবো যে এখানে নাসিম মঞ্জুর আছে, আমি আছি। আমাদের জেনারেশনে আমরা যে ইন্ডাস্ট্রি করার যে মানে পুষটা পেয়েছিলাম সাইফুর রহমানের কি বলবো যে আপনার পলিসির জন্য, এই যে উনি এসে স্টক মার্কেটটাকে তাজা করলেন, তারপরে আইসিবি করলেন, আইসিবি করে ব্রিজ ফাইন্যান্সের ব্যবস্থা করলেন। আমরা এইগুলোকে নিয়ে আমরা কিন্তু আমাদের মতো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান আমরা কিন্তু ওইগুলোকে নিয়ে এগিয়েছিলাম। আমরা বড় বড় ইন্ডাস্ট্রি করেছি, আমরা গ্রিনফিল্ড প্রজেক্ট করেছি, আইসিবি থেকে আমরা ব্রিজ ফিন্যান্সিং নিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু করতে পেরেছিলাম। আজকে এখন আমাদের সেকেন্ড জেনারেশন এগুলোকে লিড করছে, যেমন নাসিম মঞ্জুর এখানে বসে আছে আর কি। তো এরকম আরও অনেকেই আছে আপনার। তো সাইফুর রহমান সাহেবের এই যে পজিটিভ যে আপনার দৃষ্টিভঙ্গি, এবং সাইফুর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেবকে পেয়েছিলেন, সাইফুর রহমান সাহেব বেগম খালেদা জিয়াকে পেয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব যেমন এক রাতে 2 কোটি থেকে প্রাইভেট সেক্টরে 20 কোটি টাকা ইনভেস্টমেন্টে নিয়ে গেছিলেন, সেটাও কিন্তু একটা বড় ধাক্কা ছিল যে সবাই তখন কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এই ইন্ডাস্ট্রি করার জন্য। তেমনি জিয়াউর রহমান সাহেবের আমলে যখন জিয়াউর রহমান সাহেব এসে বললেন যে গার্মেন্ট এক্সপোর্ট করতে হবে, হংকং পারলে আমরা কেন পারবো না, তো যখন গার্মেন্ট স্টার্ট করলো তখন কিন্তু একটা পলিসি সাপোর্ট দিয়েছিল এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির ইনভেস্টারদেরকে, যে তোমার টাকা লাগবে না, এলসি করতে একটা পয়সাও লাগবে না, তোমার এলসি আসবে, ব্যাক টু ব্যাক এলসি করবা, আর তোমার মালেরও ট্যাক্স দিতে হবে না, ওটা বন্ডেড হোল্ডার দিবা, দিয়ে এক্সপোর্ট করবা। এই যে যুগান্তকারী একটা সিদ্ধান্ত এবং এই যুগান্তকারী যে সাপোর্টটা সে সময় দেওয়া হয়েছিল,
তার জন্য কিন্তু আজকে আমাদের ইকোনমি দাঁড়িয়ে আছে। গার্মেন্টস হলো সবচেয়ে বড় ফরেন এক্সচেঞ্জ আর্নার আপনার। তো এই 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 জিনিসগুলো তো আছে, এগুলো ভুলে গেছিলো। এবং আমি বলবো অনেকে এখানেও অনেক অনেক বুদ্ধিজীবীরা ভুলে গেছিলো যে এই যে আপনার জিয়াউর রহমান সাহেবের যে পুশটা সাইফুর রহমানকে সাথে নিয়ে, সাইফুর রহমান ছিল, উনি জিয়াউর রহমান সাহেবের আইডিয়াটা সাইফুর রহমানকে ইমপ্লিমেন্ট করেছে আপনার। বেগম খালেদা জিয়া এই শিক্ষার ক্ষেত্রে বললো, আপনার রাজদাকে চৌধুরী বললেন প্রথম এসে। আর একটা জিনিস উনি মিস করে গেছেন, সেটা হলো ফুড ফর এডুকেশন। এটা একটা মানে আমাদের দেখা গেছে যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে এই পর্যন্ত যায়, তারপরে ক্লাস 6-এর পরে আর সব রাখালের কাজ করতে যায়, গরু চড়াতে চলে যায়। কিন্তু এই ফুড ফর এডুকেশন দেওয়ার ফলে আপনার ড্রপ আউট কমে গেছিলো, অনেক কমে গেছিলো ড্রপ আউট। আমি মানে রাস্তাকে যদি এই ব্যাপারে স্টাডি করেন উনি ভালো বলতে পারবেন। এই যে একটা নতুন নতুন চিন্তা, সোসাইটিকে নতুন নতুন জিনিস দিয়ে সোসাইটির যে একটা শিফট করার চেষ্টাগুলো সাইফুর রহমান সাহেব তার অর্থনীতি দেশে করার চেষ্টা করেছে এবং আমরা তার সুফল পেয়েছি আপনার। আর তখন আমরা যখন ইন্ডাস্ট্রি করেছি আপনার, তখন আমাদের তো মানে লিকুইড এত ছিল না। আমরা এই যে পাবলিক লিমিটেড কোম্পানি করেছি, আমাদের কাছে টাকা ছিল না, আমরা আইসিবিতে গেছি, ব্রিজ ফিন্যান্সিং নিয়ে আমরা পাবলিকে গেছি। আমরা আবার পাবলিক টাকা উঠিয়ে আমরা ব্রিজ ফিন্যান্সিংয়ের টাকাটা ফেরত দিয়ে দিয়েছি আমরা। এই যে এগুলো কেউ জানতো না কিন্তু তখন বাংলাদেশে, আমরা যখন শুরু করেছি আপনি। তো এই জিনিসগুলো সাইফুর রহমান সাহেব আমাদের জন্য করে গেছে। আমি ধন্যবাদ জানাই পোস্টকে যে ওনার এই মৃত্যু দিবসে আজকে এরকম একটা আলোচনার আয়োজন করেছে। কারণ এরকম আলোচনা আমার মনে হয় যে বাংলাদেশে ইকোনমিকে টার্ন করার জন্য যে যে কাজ করা দরকার সেটা জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া করে গেছেন। এবং এইটাকে বিক্রি করে গত 17 বছর চলেছে এবং 17 বছরে কি হয়েছে আপনারা সবাই জানেন। এখানে ইকোনমিক্সটা বোঝাচ্ছে, সবাই জানে ইকোনমিকে কোন জায়গাতে নিয়ে গেছে। আমার বন্ধু অর্থমন্ত্রী উনি টের পাচ্ছেন যে ওনার বাজেটটা করতে কেমন লাগতেছে ওনার, উনি নিজেই বুঝতে পারছেন। আর 2 নম্বর হলো যে আমাকে যেমন এমন কাজ করে গেছে যে আমাকে ডেলি ওনার কাছে যেতে হয় টাকার জন্য, ডেলি যেতে হয়। কারণ আমি ঘুমে থেকে উঠি হলো আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে আসে আপনার এই প্রাইভেট জেনারেটর যারা আছে তারা আমার কাছে টাকা চায়। টাকা না নিলে পাওয়ার স্টেশন বন্ধ করে দিতে পারে। পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেলে আপনারা তো আমার মানবেন না যে 17 বছরে ওই গভর্নমেন্ট কী করে গেছে সেটা আপনারা শুনবেন না, টাকা তাদের দিতে হবে আপনার। এই যে অনেকেই বলে যে এই পাওয়ার স্টেশনগুলো রিভিউ করা দরকার, রিভিউ করতে গেলে যে আমার সিস্টেমের মধ্যে এরা চলে গেছে আর এরা যদি আমার সাথে বদমাইশি করে, আমি তো ওই পজিশনে নাই ওর সাথে নেগোসিয়েট করার জন্য, কেন ওদের হাতে চাবিকাঠি। যার জন্য বেগম খালেদা জিয়ার আমলে যেখানে ফিনান্স সেক্রেটারি সাহেব আমাদের আমলে ছিলেন, উনি জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ঝগড়াঝাটি করে ওয়ার্ল্ড ব্যাংক সব প্রাইভেট করে দিবে। আমরা ঝগড়াঝাটি করে বললাম যে জেনারেশন কখনো আমরা প্রাইভেটে দেবো না, কারণ জেনারেশন ইজ ওয়ান জায়গা যেখানে যে কেউ আমাকে ব্ল্যাকমেলিং করতে পারে, গভর্নমেন্টকে ব্ল্যাকমেলিং করতে পারে। সেই জন্য আমাদের ডিসিশন ছিল 65% জেনারেশন উইল রিমেন উইথ দ্য গভর্নমেন্ট উইল সেল বাল্ক, নট রিটেল। ওয়ার্ল্ড ব্যাংকে আমরা বলেছিলাম যে রিটেলটা তুমি প্রাইভেটাইজ করে দাও, বাট নট জেনারেশন আমার হাতে থাকতে হবে। 35% গভর্নমেন্টের হাতে প্রাইভেটের হাতে থাকবে। এখন সেটা না করে ঠিক উল্টোটা করে ফেলছে। আমার মনে হয় আমার আগে জ্বালানি মন্ত্রী ছিল, সে জানে যে কী কাজটা করে গেছে আপনার। এখন আমার পাওয়ার স্টেশন চলে না, কিন্তু ওদের চালাতে হয়। এই জন্য চালাতে হয় কারণ আমি ওর বসে থাকলে আমাকে টাকা দিতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড কি মেসটা তৈরি করে দিয়ে গেছে আপনার। আমি বললাম যে এই যে মানে এত ইয়েতে তারপরেও মানে একটা লায়ন পোর্শন অফ মানি আমাকে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে নিতে হয়, না নিলে পাওয়ার স্টেশনগুলো চালা আমার জন্য ডিফিকাল্ট। তারপরেও যে টাকা দেয় সেই টাকা ভাগ করতে আমাদের জান বেরিয়ে যায়। কাকে কত দেব? ডিমান্ড তো হিউজ, 56,000 কোটি টাকা বকেয়া। তো তাদেরকে কত টাকা দিয়ে শোধ করে আমি চালাতে পারি আপনার? তো এই যে আপনার যে সাইফুর রহমান যে
মানে ইকোনমিক ডিসিপ্লিনটা তৈরি করে দিয়ে গেছিল, সেই ইকোনমিক ডিসিপ্লিন টোটালি ভেঙে গেছে, ছারখার করে দিয়ে গেছে। আমাদের মনে আছে সাইফুর রহমান সাহেব সবসময় বলতো যে আমার ডেটটা কম থাকতে হবে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেশি থাকতে হবে। আমরা যদি কোনো সময় কোনো যেমন বিশেষ করে বার্টার, আমরা যখন বার্টার করতে গেছি সাইফুর রহমান সাহেব যে ফার্স্ট ম্যান এসে বাধা দিছে, আমাদের বাধা দিছে যে এটাতে প্রেশার পড়বে, এটা আমার ডেট সার্ভিস করতে পারবো না, আমি এটা হবে না। সেজন্য অনেক প্রজেক্ট বেগম খালেদা জিয়ার শেষের টার্মে চাইনিজদের সাথে কিন্তু বাতিল হয়ে গেছে। তো এই ডিসিপ্লিনগুলো তৈরি করে গেছে। এখন তো আপনার বাজেটের আপনার ক্যানভাস তো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ক্যানভাস আপনার। এখন তো আমাদেরকে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, না আসলে আমাদের বাজেটের এইটাও অনেক বড় হয়ে যায়, সেই জন্য বড় করতে যে আমাদের অর্থমন্ত্রী সাহেব এতে অনেক কষ্ট করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে আপনার। তো একবার ডিসিপ্লিন নষ্ট হয়ে গেলে সেই ডিসিপ্লিনকে আবার ফেরত নিয়ে এসে আবার যে ঠিক মতো চলা, ইট টেক্স টাইম। অর্থমন্ত্রী আপনাদেরকে বলছে 2 বছর, আমি তো মনে করি সে যে বলে নাই যে আমার আরও 3-4 বছর লাগবে, কারণ যেটা করে গেছে আমার 56,000 কোটি থেকে যাবে, তো আমার অর্থমন্ত্রী চাপ পড়বে তো আপনার। এরকম অনেক ইম্পোর্ট আছে যেগুলো অর্থমন্ত্রীকে টাকা দিতে হবে। সো 2 বছর যে যদি করতে পারে, আমি তো বলবো হি হ্যাজ ডান এ ম্যাজিক, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি অর্থমন্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্য, কিভাবে আমাদের এই যে আমাদের জ্বালানির সমস্যা। তারপর আবার দেখেন ক্ষমতায় মানে দায়িত্বভার গ্রহণ করার বোধহয় 15-20 দিনও যায় নাই, যুদ্ধ লেগে গেল আপনার। আর যুদ্ধ লেগে যাওয়ার পরে আপনারা কি সিনারিও দেখেছেন আপনারা জানেন। এই যে পেট্রোল পাম্পের লাইন, আমার কিন্তু পেট্রোল ছিল, আমি বড়ই কিন্তু স্টেটমেন্ট করে গেছি আমার পেট্রোল আছে, আপনারা অস্থির হবেন না। কিন্তু প্যানিক বাই তো হবেই, প্যানিক বাই করলো। সেই প্যানিক বাইয়ের মধ্যে তখন নেমে গেল কালোবাজারিরা, যে বাইকিং করতো, যে পাঠাও করতো, সে যে পেট্রোল পাম্পের লাইনে লাগলো। কেননা ও সারাদিন থেকে কষ্ট না করে পেট্রোল পাইলে সে পেট্রোল দিয়ে সে 1,000-1,500 টাকা ইজিলি প্রফিট করতে পারে আপনার। তো সেইটা ভাঙতে যে পেট্রোলের দাম বাড়ালাম আমরা, পেট্রোলের দাম বাড়ানোর পরে তারপরে আমরা কমিটি করলাম বিরোধী দলকে সাথে নিয়ে, তারপরে এখন লাইন চলে গেছে। এমনকি আমার কাছে দুঃখ লেগেছে যে যারা গাড়ির মালিক তাদেরকে বলছি যে আপনারা যা দরকার তাই কেনেন, তেলের অভাব নাই, তারাও ট্যাঙ্কি ভর্তি করে নিয়ে গেছে, বাড়িতে জারের মধ্যে রেখে দিচ্ছে আপনার। তো এই যে আপনার জিনিসগুলো আছে, একবার যদি এই জিনিসগুলো ভেঙে যায় তাহলে মানুষেরও কিন্তু চরিত্রেরও পরিবর্তন হয়ে যায়। তো সাইফুর রহমান সাহেব সেটা করতে পেরেছিলেন, এবং আমাদের যে ইকোনমিটা এখনও দাঁড়িয়ে আছে সেটা জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার যে ফাউন্ডেশনটা তৈরি করে গেছে সেটার উপরে দাঁড়িয়ে আছে। এবং এর জন্য সিংহভাগ কৃতিত্ব সাইফুর রহমানকে দিতেই হবে আমাদেরকে, বিকজ হি র্যান দ্য শো, ফিনান্স শোটা তো উনি চালিয়েছেন আর কি। আমি আমার জ্বালানি ব্যাপারে এইটুকুই বললাম। আর একটা জিনিস বলি আপনার, আমরা উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি, এবং আমরা সোলার নিয়ে কাজ করছি, উইন্ড নিয়ে কাজ করছি, এবং ওয়েস্ট টু পাওয়ার এটা নিয়ে আমরা কাজ করছি। এবং আশা করি যে আমরা জুনের মধ্যে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আপনার সোলার পলিসি দিতে পারবো, যেখানে আপনার ইনভেস্টররা আসতে পারবে। কারণ এখন ইনভেস্টমেন্ট করতে আসতে চায় না, এই জন্যই আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা খুব খারাপ। আপনার ব্যাংক স্টোরেজ, এই পাওয়ার স্টোরেজ করার জন্য যে ব্যাটারি, সেটার আমি ছেড়ে দিচ্ছি এখনই, সেটার ট্যাক্স এত হাই, মানুষ ইন্টারেস্ট পায় না। আর 4 ঘন্টার জন্য সোলার দিয়েও মানুষ এটা খুব লাভ বোধ করে না। সেই জন্য আমার ব্যাংক প্রয়োজন। তো এগুলো আমরা অর্থমন্ত্রীর সাথে আলোচনা করছি। আশা করি আমরা খুব ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সোলার এনার্জির দিকে যেতে পারবো। আমাদের যে এম, যে 2000 আমাদের টার্ম শেষ করতে 5,000 মেগাওয়াট আমরা রেখে যাব। আমি বিশ্বাস করি 5,000 না, আমরা 10,000 মেগাওয়াট দিকে যেতে পারবো আমরা যেভাবে যদি আগে ঠিক মতো। সবাইকে ধন্যবাদ।